নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আপনাদের জন্য আবারও একটি নতুন আপডেট, এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট বলা যেতে পারে, যেখানে কিন্তু 3929 মামলা, যে 3929 মামলায় 3929টা সিটকে প্রাথমিক শিক্ষা পর্ষদ পুরো ক্যারি ফরওয়ার্ডের তকমা দিয়ে তারা কিন্তু সেই প্যানেলটাকে পুরোটাই চেপে দেওয়ার চেষ্টা করছিল। সেই মামলা এবার কিন্তু পুনরুজ্জীবিত হতে চলেছে সুপ্রিম কোর্টে। এই মামলা কিন্তু লিস্টেড হয়ে গেল, 3929-এর রিভিউ ফাইল অ্যাকসেপ্ট হয়েছে এবং সেই মামলা কবে নাগাদ উঠতে চলেছে তার কিন্তু দিনক্ষণও জানা গেল। তো সমস্ত কিছু এই ভিডিওতে আপডেট থাকবে এবং এই মামলার ভবিষ্যৎ কী হতে চলেছে, জাজমেন্ট আদৌ পরিবর্তন হবে কিনা, জাজমেন্ট পরিবর্তন হলে কারা বেনিফিশিয়ারি পাবে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে দেবো। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি এই ভিডিওতে দেখে নিই। তো বন্ধুরা, আমাদের রাজ্যে এনসিটি একটা নিয়ম নিয়ে এসেছিলো, সেখানে কিন্তু সকল ট্রেনিং প্রার্থীরাই যারা যারা ট্রেনিং করেছিল শিক্ষক নিয়োগে সকলেই কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে বসতে পারছিল, কিন্তু যেটা নিয়ে পরবর্তীতে রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটরা মামলা দায়ের করে এবং তার বিপরীতে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দেয় এবং সেক্ষেত্রে বিএড এনআইএস তারা কিন্তু প্রাথমিকের নিয়োগ থেকে ছিটকে যায়। তবে তার আগের যে রিক্রুটমেন্টে অলরেডি 10,000 মতো বিএড প্রার্থী তারা কিন্তু চাকরি করছে, সেক্ষেত্রে 16,500 যে রিক্রুটমেন্ট যেটা 2020 সালে হয়েছিল, সেই রিক্রুটমেন্টে 3,929টা সিট কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ফাঁকা রেখে দেয়, তারা পূরণই করেনি। যোগ্য ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও তারা কিন্তু সেই সিটকে ফাঁকা রেখে দেয়। কিন্তু এটা কিন্তু রুলস নয়, সংবিধানের রুলস হচ্ছে যোগ্য ক্যান্ডিডেট যদি না থাকে তখনই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারে, তার আগে পারে না। যেটা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার তিনি রায় দিয়েছিলেন, নিয়োগের অর্ডার দিয়েছিলেন। অপরপক্ষে সুব্রত তালুকদার স্যারের ডিভিশন বেঞ্চ তারও বেঞ্চেও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন অভিজিৎ গাঙ্গুলি স্যারের রায়কে চ্যালেঞ্জ করে যান, ডিভিশন বেঞ্চও কিন্তু নিয়োগের নির্দেশ দেন। অপরপক্ষে তারা কিন্তু সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। সুপ্রিম কোর্টে মামলাটি ঝুলতে অনেক দিন পর সেই মামলার যখন জাজমেন্ট আসলো, মাত্র দুদিনের শুনানিতেই সেই মামলা কিন্তু জাজমেন্ট কমপ্লিট করে দিল ঋষিকেশ রায় স্যারের বেঞ্চ এবং সেক্ষেত্রে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে তারা আমূল প্রাধান্য দিল এবং পিটিশনারদের যে দাবি, পিটিশনাররা যেখানে বঞ্চিত, যেখানে এতগুলো সিট ফাঁকা রেখেছে, এত দুর্নীতির পরেও সুপ্রিম কোর্ট কিন্তু কোথাও একটা গিয়ে যেন প্রাথমিক শিক্ষা পর্ষদকেই প্রাধান্য দিল এবং মামলাকারীরা কেন মামলা এতদিন পরে করেছে, প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে, যেখানে প্যানেলই দিল না প্রাইমারি বোর্ড, সেখানে কি করে প্যানেল এক্সপায়ার্ড হয়। তো যাই হোক, এই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট শেষমেশ প্রাথমিক শিক্ষা পর্ষদের দুর্নীতিকে প্রাধান্য দিয়েছিল এবং যার এগেনস্টে কিন্তু 3,929টি সিট পুরোপুরি বিষবাঁও জলে বলা যায় এবং তার পরিপ্রেক্ষিতে 3,929 জন ক্যান্ডিডেটের যে স্বপ্ন, তাদের যে শিক্ষক হওয়ার স্বপ্ন একদম দমড়ে মুচড়ে শেষ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আবারও 3929 মামলা রিভিউ ফাইল হয় এবং সেই মামলা অ্যাকসেপ্ট হয়েছে এবং সেই মামলা ডিসেম্বরের ফার্স্ট উইকেই উঠতে চলেছে মহামান্য সুপ্রিম কোর্টে। একটা কথা বলা যায়, জাজমেন্ট কিন্তু 180 ডিগ্রি পরিবর্তন হয়ে যেতে পারে, কেননা আপনারা দেখেছেন গত কয়েকদিন আগেই কিন্তু 5 বিচারপতির যে সাংবিধানিক বেঞ্চ রাজস্থান হাইকোর্টের একটা রায়ের পরিপ্রেক্ষিতে, সেখানে কিন্তু পরিষ্কার সুপ্রিম কোর্টের 5 বিচারপতি সাংবিধানিক বেঞ্চ রায় দিয়েছে, কোনো রিক্রুটমেন্ট চলাকালীন কোনোভাবেই কিন্তু তার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তার যে প্রসেস, সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না মাঝপথে এসে। অর্থাৎ যেভাবে কোনো রিক্রুটমেন্ট বোর্ড প্রথম যে নোটিফিকেশনটি যে ক্রাইটেরিয়ার উপর দেবে তার উপরেই কিন্তু তাকে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। আর 3929-এর ক্ষেত্রে দেখা যায় 16,500 রিক্রুটমেন্টে কিন্তু বিএড এলিজিবল ছিল। বিএডের যে এসএলপির কথা, সুপ্রিম কোর্টে এসএলপির কথা, সেটা কিন্তু প্রাইমারি বোর্ড তারা অনেক পরে তারা কিন্তু নোটিশ করে জানিয়েছিল যে বিএডের যে সাবজেক্ট টু আউটকামের বিষয়টা, সেটা কিন্তু অনেক পরে তারা নোটিশ করে জানিয়েছে, ফলে সেটা কিন্তু মাঝপথে এসেই পরিবর্তনের সামিল। এবং যখন যে প্রাইমারি বোর্ড 16,500 যে নোটিফিকেশান দিয়েছিল, আপনারা ভালো করে দেখে নেবেন, সেখানে কিন্তু কোনো রকম বিএডের সাবজেক্ট টু আউটকামের কথা উল্লেখ ছিল না। সেখানে কিন্তু বিএডকে এবং এনআইএসকে সমতুল্য হিসাবেই কিন্তু গণ্য করা হয়েছিল, যার এগেনস্টে কিন্তু অনেকেই চাকরি পেয়েছেন সেখানে।
তো এবারে কিন্তু পিটিশনারদের আইনজীবীরা সমস্ত প্রমাণ জোগাড় করে যে জায়গাগুলো ফল ধরেছিল এর আগে সুপ্রিম কোর্ট এবং যে জায়গাগুলোই প্রাইমারি বোর্ড বাজিমাত করেছিল সেই জায়গাগুলোকে এবার তারা কিন্তু কারেকশন করে সেই জায়গাগুলোকে সমস্ত প্রমাণ জোগাড় করে এবং 5 বিচারপতির যে সাংবিধানিক বেঞ্চের যে অর্ডার সুপ্রিম কোর্টের সেটাকেও তুলে ধরে কিন্তু এবার মাঠে নামছে এবং 3929 RTI মামলায় কিন্তু বড় একটা এফেক্ট আসতে চলেছে। এবং যেখানে কিন্তু বিএডকে সম্পূর্ণ আনএলিজিবল বলে দিয়েছিল সুপ্রিম কোর্ট যে 2023 11ই অক্টোবরের পর আর কোনো বিএড প্রার্থী চাকরি পাবে না, এই জায়গায় সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেটাই দেখার। কেননা যেখানে কিন্তু 5 বিচারপতি সাংবিধানিক বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে যে মাঝপথে এসে কোনো রকম ক্রাইটেরিয়া চেঞ্জ করা যাবে না, তো সেক্ষেত্রে বিএড কিন্তু 16,500 ক্ষেত্রে এলিজিবল ছিল এবং 3929 ক্ষেত্রেও তারা কিন্তু এলিজিবল। তো এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কী নির্দেশ আসে সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কী নির্দেশ আসে আমরা সেটা দেখব, তার জন্য অপেক্ষা করছি। তো ডিসেম্বরের ফার্স্ট উইকে মামলাটি উঠতে চলেছে, তার মধ্যেই কিন্তু 3929 মামলা কপাল খুলে যেতে পারে পশ্চিমবঙ্গের 4000 টেট পাস চাকরি প্রার্থীর, তার মধ্যে কিন্তু বিএড, এনআইএস, রেগুলার, ডিএলএড সকলেই রয়েছে। তো বন্ধুরা ভিডিওটি এখন এখানেই রইলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।